এই প্রথম বিজেপি সরকার ব্যর্থ হলো জিততে। যতদিন লোকসভাতে বিজেপি সরকার গঠন হয়েছে তারপরে এই প্রথম লোকসভাতে হেরে গেল সরকার পক্ষ। পক্ষে ভোট পড়ল 298টি আর বিপক্ষে 230টি। আমাদের দেশের ইতিহাসে এমন এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয় যা দেশের দশা এবং দিশা বদলে দেয়, কখনো মঙ্গলের জন্য, কখনো অমঙ্গলের জন্য। ইন্দিরা গান্ধীর ইমার্জেন্সি, মনমোহন সিংয়ের লিবারাইজেশন, বাজপেয়ী নিউক্লিয়ার টেস্ট বা মোদির নোটবন্দি, যেটাই আপনি বলুন না কেন, সেই রকম এই আর্গুমেন্ট বিলটি 2/3 মেজরিটি না পেয়ে হেরে গেল। কিন্তু বিজেপি সরকার এত তাড়াহুড়ো করছে কেন? ডিলিমিটেশনের কারণে ভারত কি তবে আরও একবার বিভাজনের পথে চলে যাচ্ছে? হিন্দি বলে দাপটে কি এবার কোণঠাসা হয়ে যাচ্ছে দক্ষিণ ভারত? 500 থেকে 850 সংসদের এই বিশাল পরিবর্তনের পিছনে আসল অঙ্কটা কি? পশ্চিমবঙ্গের অবস্থায় বা কি হতে যাচ্ছে? এই সব কিছু নিয়ে আমি দিব্যেন্দু ইন্টারজিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বিরোধী পক্ষের মতে সাম্প্রদায়িক রাজনীতিতে বিভক্ত ভারত এখন উত্তর বনাম দক্ষিণ ভারতের এক নতুন বিবাদে ঠেলে দেওয়া হচ্ছে, শুধুমাত্র রাজনৈতিক ফায়দার জন্য। 5 রাজ্যের নির্বাচনের মাঝখানে ইরান যুদ্ধের কারণে এনার্জি ক্রাইসিসের সময়ও মোদী সরকার সংসদে একটি স্পেশাল সেশনে 3টি ড্রাফট বিল নিয়ে এসেছে, যা আমাদের দেশের পুরো গণতান্ত্রিক ব্যবস্থাকে বদলে দিতে পারে। কনস্টিটিউশন 131 অ্যামেন্ডমেন্ট বিল 2026, ডিলিমিটেশন বিল 2026, ইউনিয়ন টেরিটরিজ লজ অ্যামেন্ড বিল 2026। এই পুরো সিস্টেমটা বুঝতে গেলে আপনাকে আর্টিকেল 81 বুঝতে হবে। সরকার আর্টিকেল 81 সংশোধন করে লোকসভায় 543টি আসনের বদলে 850টি আসন আনতে চলেছে, অর্থাৎ 815টি আসন রাজ্যগুলোর জন্য এবং 35টি আসন কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর জন্য। সরকার এখন অবিলম্বে এই কাজটি করতে চেয়েছে কারণ হিসেবে জানানো হচ্ছে মহিলা সংরক্ষণ বিল, যা অনেক আগেই পাস করা হয়েছিল। কিন্তু এখন সরকারের বক্তব্য যে না, আর একদিনও দেরি করা যাবে না, ওই একদিন দেরিও মহিলা অধিকারের জন্য তা লঙ্ঘন করা হবে। কিন্তু বিরোধী পক্ষ প্রশ্ন তুলছে যে নতুন জনগণনা তো হয়নি, 2011 সালের সেন্সাসের ভিত্তিতে নতুন আসন বরাদ্দ করা কি সঠিক? মহিলা সংরক্ষণ বিলের নামে জনসংখ্যার ভিত্তিতে ইউপি, বিহার, রাজস্থানের মতো রাজ্যগুলি 30টির বেশি আসন অতিরিক্ত পেয়ে যাবে। শুধু ইউপি এবং বিহারই 200 আসন বেশি লুটে নিয়ে চলে যাবে। আর তামিলনাড়ু, কেরালা, অন্ধ্র, উড়িষ্যা, তেলেঙ্গানা যারা নিজেদের জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছে, তাদের 30টিরও বেশি আসনের ক্ষতি কি সহ্য করতে পারবে? সহজ ভাষায় বললে হিন্দি হার্টল্যান্ড রাজ্যগুলোর দাপট সংসদে 40% থেকে বেড়ে প্রায় 45% হয়ে যাবে এবং দক্ষিণের রাজ্যগুলির প্রতিনিধিত্ব প্রায় সেমই থেকে যাবে, কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ দক্ষিণে যে রাজ্যগুলো এত বছর ধরে নিজেদের জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছে, শিক্ষায় বিনিয়োগ করেছে, বেশি শিল্প এবং হাসপাতাল তৈরি করেছে, সরকারের জন্য সবচেয়ে বেশি টাকা উপার্জন করেছে, এখন তাদের উত্তরের জনসংখ্যার কারণে সংসদে কম আসন মিলবে, কোনো সাংবিধানিক সুরক্ষা পাওয়া যাবে না এবং নিজেদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করার অধিকার পর্যন্ত সরকার তাদের দেবে না। এই কারণে দক্ষিণের নেতারা একে উত্তর ভারতের দ্বারা দক্ষিণ ভারতের উপনিবেশায়ন বা কলোনাইজেশন বাই নর্থ বলছেন, দেশকে পুনরায় বিভক্ত করার চেষ্টা বলছেন। আর এমন নয় যে মোদী সরকার দক্ষিণ রাজ্যগুলোর জন্য খুব ভালো কিছু আগে থাকতে কোনো বিধান বা সুরক্ষা তৈরি করতে পারত না, কিন্তু তা করা হয়নি এবং দীর্ঘ মেয়াদে এর খুব খারাপ প্রভাবও পড়তে চলেছে। মুখ্যমন্ত্রী স্ট্যালিন প্রধানমন্ত্রী মোদীকে খোলাখুলি হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে যদি ডিলিমিটেশন বিল নিয়ে তামিলনাড়ুকে রাজনৈতিকভাবে আরও দুর্বল করা হয় এবং সে যে কাজ করেছে, যে শিল্পায়ন করেছে, যে টাকা উপার্জন করেছে, তার সুবিধে যদি উত্তরের রাজ্যগুলো পায় তবে তা খুব খারাপ হবে। আর এটাও বলে দিয়েছেন যে ভারত যেন আরও একবার ডিএমকে সেই রূপ দেখার জন্য প্রস্তুত থাকে যা তারা 50 ও 60-এর দশকে নিজেদের অধিকার লড়াইয়ের জন্য গ্রহণ করেছিল। যদি এমনটা হয় তবে আমাদের দেশে অনেক রক্তারক্তি এবং অগ্নিকাণ্ডের দৃশ্য আমাদেরকে আবার দেখতে হবে। ঠিক কথা, এরকম হলে তো সত্যি খুব সমস্যার। আর সরকারের হিসাব কি, তারা কি বলতে চাইছে? তামিলনাড়ুর আজ 39টি আসন রয়েছে। যদি কেবল 2011 সালের জনশুমারির ভিত্তিতে সীমা নির্ধারণ করা হতো তবে এটি হতো 49টি আসন। নরেন্দ্র মোদী সরকার আজ তামিলনাড়ুকে যা দিচ্ছে তা হলো 59টি আসন। বিরোধী পক্ষ যা দাবি করছে তার চেয়ে 10টি আসন বেশি। যদি কেবল 2011 সালের জনশুমারির ভিত্তিতে আমরা আসনের সীমা নির্ধারণ বা বিন্যাস করতাম তবে কেরালার মাত্র 3টি আসন বৃদ্ধি পেয়ে 23টি আসন পেত,
কেরালা আজ বৃদ্ধি পাচ্ছে 30টা আসনে। কর্ণাটকের আজ আছে 28টা। যদি কেবল জনসংখ্যার ভিত্তিতে 2011 সালে জনশুমারির জন্য করা হতো, তবে কর্ণাটক 41টা আসন পেত। কর্ণাটক এখন 42টা আসন পাচ্ছে। অন্ধ্রপ্রদেশ 25টা। যদি কেবল 2011 সালের ভিত্তিতে করতেন, তবে এটি হতো 33টি। আজ অন্ধ্রপ্রদেশ 37টা আসন পাচ্ছে। আপনি যদি সবকিছু বাদ দিয়ে শুধু জনসংখ্যার উপর ভিত্তি করে দেখেন, এই 50% আনুমানিক বৃদ্ধি এই সূত্রের চেয়ে ভালো আর কিছু হতে পারত না। এই পারমিউটেশন কম্বিনেশন দক্ষিণ ভারতের রাজ্যগুলোকে নরেন্দ্র মোদী সরকারের মতো এত ভালো সুযোগ আর কোনো সরকার দিতে পারবে না। বাংলায় কি অবস্থা? বাংলায় বর্তমানে লোকসভার আসন সংখ্যা 42টা। 50% বাড়লে সেটা হতে পারে 60 থেকে 63টা। তাৎপর্যপূর্ণভাবে লোকসভার পাশাপাশি রাজ্যগুলোর বিধানসভা আসনের সংখ্যা বাড়ানো হবে। এই মুহূর্তে গোটা দেশে বিধানসভার আসন আছে 4123টা, সেটা 50% বেড়ে হবে 6000-এর একটু বেশি। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার আসন সংখ্যা বাড়ানো হবে একই আনুপাতিক হারে। নতুন সূত্র অনুযায়ী বিধানসভার আসন সংখ্যা 294 থেকে 50% বাড়বে। সেক্ষেত্রে বিধানসভার আসন সংখ্যা 147টা বৃদ্ধি পাবে। ফলে মোট আসন সংখ্যা বেড়ে হবে 441টা। সরকার চাইছে 2029 সালের মধ্যেই আসন পুনর্বিন্যাস নিশ্চিত করতে। সেক্ষেত্রে 294টা আসনে এবারই শেষ নির্বাচন হবে। 2031 নির্বাচনে আসন সংখ্যা বেশ খানিকটা বেড়ে যাবে। কিন্তু সরকার পক্ষ তো হেরে গেছে। জানি না এরপরে কি স্টেপ নেওয়া হবে। তবে এই পুরো সংখ্যার ব্যাপারটা বুঝতে হলে আপনাদের জানতে হবে সাংবিধানিক সংশোধনী বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কি। তার সাথে তার ডিলিমিটেশনকে বোঝা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা ছাড়া মহিলাদের অধিকার অর্থাৎ সংসদে 1/3 রিপ্রেজেন্টেশন করা সম্ভব নয়। তাহলে পুরো কাহিনীটা কি? ডিলিমিটেশন হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা হয়। এটি নির্বাচনের উদ্দেশ্যে খুব গুরুত্বপূর্ণ। সংবিধানের আর্টিকেল 82 অনুযায়ী একটি ইন্ডিপেন্ডেন্ট লিমিটেশন কমিশনকে দায়িত্ব দেওয়া হয় ডিলিমিট করার জন্য, এবং সেই সাথে কিছু নিয়ম যা এই কমিশনকে পালন করতে হয়। নাম্বার 1, প্রতিটি রাজ্যকে তার জনসংখ্যার অনুপাতে আসন বরাদ্দ করতে হবে। যত জনসংখ্যা তত অধিকার। নাম্বার 2, প্রতিটি রাজ্যের ভিতরে যে নির্বাচনী এলাকাগুলো আছে সেগুলোকে এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে আসন ও জনসংখ্যা প্রায় সমান থাকে। অর্থাৎ সাইজ ম্যাটার করে না, জনসংখ্যা ম্যাটার করে। এই নিয়মে কিছু ব্যতিক্রম অবশ্যই আছে, যেমন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর যে জনসংখ্যা খুব কম, তাদের জনসংখ্যার এই নিয়ম থেকে বাইরে রাখা হয়েছে। কম জনসংখ্যার কারণেও তাদের অন্তত একটি আসন অবশ্যই দেওয়া হয়। তবে মোদ্দা কথা হলো, দেশের প্রতিটি আসনের ভোটিং পপুলেশন সমান হওয়া উচিত, যাতে প্রতিটি এমপি প্রায় সমান সংখ্যক ভোটের প্রতিনিধি হন এবং প্রতিটি ভোটের শক্তি সমান থাকে। আর্টিকেল 82 এটাও বলে যে প্রতি 10 বছরের ডিলিমিটেশন কমিশন বসানো জরুরি, যাতে লেটেস্ট সেন্সাস ডেটা অনুযায়ী একটি ইলেকটোরাল ম্যাপ আপডেট করা যায়। কারণ দেখুন, বিভিন্ন কারণে জনসংখ্যার বন্টন বদলে যায়, তাই নির্বাচনী বন্টনও অন্তত 10 বছর অন্তর একবার বদলানো উচিত, যাতে 1 ভোট 1 ভ্যালুর নীতি বজায় থাকে। এটাই আর্টিকেল 82-র কাজ। 1952, 1963, 1973 সালের ডিলিমিটেশন কমিশন সেট আপ করা হয়েছিল এবং মূলত প্রতি 10 বছরের শেষ সেন্সাস ডেটা অনুযায়ী ইলেকট্রাল ম্যাপ চেঞ্জ করা হয়। অর্থাৎ 1973 সালে পরিবর্তনশীল জনসংখ্যার কথা মাথায় রেখে 31তম সংশোধনীও আনা হয়েছিল। লোকসভার মোট আসন 500 থেকে 525 করে দেওয়া হয়েছিল। তারপর 1976 সালে ইন্দিরা গান্ধী ইমার্জেন্সির সময় ডিলিমিটেশন প্রক্রিয়াকে পরবর্তী 25 বছরের জন্য ফ্রিজ করে দেন। অর্থাৎ আগামী 25 বছর যে নির্বাচন হওয়ার কথা ছিল তা 1973 সালের ডিলিমিটেশন কমিশনের বরাদ্দ অনুযায়ী হবে, যা 1971 সালের ডেটা অনুযায়ী বিভিন্ন রাজ্যকে আসন বরাদ্দ করেছিল। সেই সাথে 550টা মোট আসনসভা ঊর্ধ্বসীমা ফ্রিজ করে দিয়েছিল। এর পিছনে কি যুক্তি ছিল? সে সময় দেশে জনসংখ্যা বিস্ফোরণ হচ্ছিল এবং তা ভারসাম্যপূর্ণ ছিল না। সরকার ফ্যামিলি প্ল্যানিং, জনসংখ্যা নিয়ন্ত্রণের উপর খুব জোর দিচ্ছিল। রাজ্যগুলোকে ফার্টিলিটি রেট কমানোর জন্য উৎসাহিত করা হয়েছিল। কিন্তু 1981 এবং 1991 সালের সেন্সাস হলো, অথচ আসন বরাদ্দ বদলালো না। লোকসভার শক্তি সেই একই থাকলো। সরকার কোনো সংশোধন করলো না। 25 বছর শেষ হয় 2001 সালে। 2002 সালে বাজপেয়ী সরকার 84তম অ্যামেন্ডমেন্ট আনে, যার মাধ্যমে আরও 25 বছরের জন্য 2026 পর্যন্ত ডিলিমিটেশন প্রক্রিয়াকে আবার ফ্রিজ করে দেয়।
সরকার ইন্দিরা গান্ধীর যুক্তি পুনরাবৃত্তি করে যে এখন জনসংখ্যা নিয়ন্ত্রণ খুব জরুরি। এখন দেশে যে জনসংখ্যা বিস্ফোরণ রয়েছে তা ভারসাম্যপূর্ণ নয়। তখন এটাও বলেছিলেন যে ২০২৬ সালের মধ্যে আমরা আশা করতে পারি সব রাজ্য তাদের জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণ করতে পারবে। জনসংখ্যা বৃদ্ধি ভারসাম্যপূর্ণ হবে, ভারতের সমান জনসংখ্যা বৃদ্ধি হবে এবং সেই সময় যদি ডিলিমিটেশন করা হয় তবে ভালো পারফর্ম করা রাজ্যগুলোর বেশি ক্ষতি হবে না, তারা শাস্তি পাবে না। এটা মনে রাখার যে কংগ্রেস এবং বিজেপি উভয় সরকারই ২৫ বছর করে ডিলিমিটেশনকে পিছিয়ে দিয়েছে। ৫০ বছর সময় ছিল দিল্লি হার্টল্যান্ড রাজ্য যেমন বিহার, ইউপি, এমপির কাছে নিজেদের জনসংখ্যার উপর নিয়ন্ত্রণ পাওয়া, কিন্তু তারা ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থতার জন্যই তারা আবার পুরস্কারও পাচ্ছে, যার ফলে দক্ষিণ রাজ্যগুলো উত্তেজিত হয়ে পড়েছে। আজ দক্ষিণ ভারতে ৫টি রাজ্য যদি আপনি দেখেন, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা মিলিয়ে ৫৪৩টা আসনের মধ্যে ১২৯টা আসন তাদের। সংসদে তাদের প্রায় ২৪% প্রতিনিধিত্ব থাকে। জনসংখ্যার হিসেবে দক্ষিণের ১২৯টি আসন বেড়ে ১৯৫টা তো হবে, আসন বাড়বে, কিন্তু পার্লামেন্টে দক্ষিণ ভারতের প্রতিনিধিত্ব কিন্তু একই থেকে যাবে। এর বিপরীতে যদি আমরা উত্তরের কথা বলি, হিন্দি বেল্টের কথা বললে সেখানে তাদের সব থেকে বেশি প্রাপ্তি হবে। ইউপি, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, আজ এদের কাছে ২২২টি আসন আছে, প্রায় ৪০% প্রতিনিধিত্ব। কিন্তু এই ডিলিমিটেশনের পর এই সংখ্যায় ৩৬৭তে পৌঁছে যাবে। এত বড় রদবদল হয়ে যাবে, তাদের পার্টিসিপেশন প্রায় 45% পর্যন্ত পৌঁছে যাবে। অর্থাৎ যে রাজ্যগুলোকে নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ যে দল এই রাজ্যগুলোকে নিয়ন্ত্রণ করে ভারত দেশ তারই হয়ে যাবে। দক্ষিণ ভারত, উত্তর পূর্ব ভারত ততটা গুরুত্ব পাবে না। এবার বুঝুন কেন বছর কয়েক আগে প্রায় ৯০০ আসনের সংসদ তৈরি করা হয়েছিল। সেই প্রস্তুতির ফলাফল এখন আমরা দেখতে পাচ্ছি। সরকারের উচিত সব রাজ্যের কথা সমানভাবে শোনা যায় এমন ব্যবস্থা করা, যেমন ইউএস সেনেটে সেখানে প্রতিটি রাজ্য সমান প্রতিনিধিত্ব পায়। অর্থাৎ ছোট ওয়াইওমিং ও যেমন ২টি সেনেটার পায়, আবার বড় ক্যালিফোর্নিয়াও ২টি সেনেটার পায়। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি যে পরামর্শ দিয়েছিলেন যে জনসংখ্যা এবং অর্থনৈতিক পারফরমেন্সকে সমান গুরুত্ব দিন, যে রাজ্য ভালো কাজ করবে তাকে বেশি আসন দেওয়া হবে, তাকে বেশি পুরস্কার দেওয়া হবে। মহিলা সংরক্ষণ এবং ডিলিমিটেশন নিয়ে কারো কোনো সমস্যা নেই। অর্থাৎ যদি এমপির সংখ্যা বাড়াতেই হয় তবে জনসংখ্যার সাথে সাথে সেই রাজ্যের জিডিপিকেও বিবেচনায় নিন। যত ভালো কাজ একটি রাজ্য করবে তত বেশি এমপি সেই রাজ্য সংসদে পাঠাতে পারবে। যাই হোক, এবার আপনারাই বুঝুন কোন মতটা সঠিক, কোনটা সঠিক হতে যাচ্ছিল, আদৌ সরকার হারলো কেন, বা এর পরে স্টেপ সরকার কি নিতে পারে, সে সব নিয়ে আমরা আলোচনা করব এর পরের কোনো সেশন। ভারত সরকারের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।